সাংবাদিকতায় আমরা নিরপেক্ষভাবে কাজ করতে চাই। এটাই আবারও আমরা বলবো, জাতীয় সাংবাদিক সংস্থা আমরা কিন্তু আজকে কক্সবাজারে মিটিং করছি, আমরা আছি, বেশ কয়েক বছর ধরে আমরা আসছি। বিগত সরকারের সময় ছিলাম, আমরা আজকেও কাজ করছি, কিন্তু বাংলাদেশে এমন কিছু সংগঠন বিগত সরকারের সময় ছিল যারা আজকে থাকার সাহস পাচ্ছে না। কেন পাচ্ছে না? দলীয় লেজুর বৃত্তি ছিল, সরকারের পা চাটা গোলাম ছিল, যার কারণে অপোজিট সরকারের সময় মুখ খুলে কথা সেও বলতে পারছে না। আমরা যেমন গত 15 বছর ছিলাম, আগের 15 বছরও ছিলাম, আমরা বিএনপির শাসনও দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসনও দেখেছি। কোন সরকারের সময় আমরা ওই সরকারের হয়ে যাই নাই, না হয়েছে আমরা আওয়ামী লীগের, না হয়েছে বিএনপি। জাতীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিকদের সংগঠন 43 বছর ধরে আমরা বাংলাদেশে সাংবাদিকদের পক্ষেই কথা বলে গিয়েছি। কোনো সরকার আমাদেরকে কথা বলা বন্ধ করতে পারে নাই। কেন পারে নাই? আমরা বন্ধ করি নাই, অথবা আমরা এমন কিছু করি নাই যে ওই সরকারের পরিবর্তন হলে পারে আমরা থাকতে পারবো না। আমরা বরাবর বলেছি, আমরা কোনো সরকারের লেজুর বৃত্তি করতে প্রস্তুত নয়। আমাদের জন্ম হয় নাই সরকারের পক্ষে কথা বলার জন্য, এই উদ্দেশ্যে আমরা জন্ম নেই নাই। আমাদের জন্মই হয়েছিল ক্ষতিগ্রস্ত সংবাদকর্মী ভাই বোনদের অধিকার ফিরিয়ে দেওয়া, আমাদের অধিকার আদায় করে নেওয়া, নির্যাতিত সাংবাদিকের পাশে দাঁড়িয়ে কথা বলা, ভুক্তভোগী মানুষের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা, মানুষের জন্য কথা বলা। আমরা আমাদের এই লক্ষ্য বানিয়ে রয়েছি। কিন্তু অনেক সময় একজন সংবাদকর্মী, আমি সাংবাদিকতা গিয়ে দলীয় নেতা কর্মীর পরিচয় দিয়ে দেই, যার কারণে আমি একটু প্রশ্নবিদ্ধ হয়ে যাই। আমাকে তখন লাল নীল হলুদ নামে সংজ্ঞায়িত করা হয়। আর যদি আপনি প্রকৃত সাংবাদিক হতেন, তাহলে পরে আপনার লেখনের মাধ্যমে সত্য আসতো, ভুক্তভোগী মানুষের পক্ষে লিখতেন, এতে কোন সরকার খুশি হলো আর কি বেজার হলো, আপনি যদি পরোয়া না করতেন তাহলে সমস্যা ছিল না। আমরা সেখান থেকে ব্যর্থ হয়েছি। প্রিয় ভাইরা, আমরা মনে করি আমাদের প্রশিক্ষণের যে কথা প্রথমে বলবো আমি, যে প্রশিক্ষণটা মূলত আমাদের আভ্যন্তরীণ প্রশিক্ষণ যেটা, এটা আগে বেশি জরুরি। এসিডিসি বলেন, প্রেস কাউন্সিল বলেন, পিআইবি থেকে প্রশিক্ষণ আপনাকে 3 দিন করানো হবে। আপনি ঢাকায় যাবেন অথবা এখানে এসে আপনাকে এমন কোনো ট্যাবলেট গুলিয়ে খাওয়ানো হবে না যে ওখান থেকে আসার পরে আপনি প্রকৃত সাংবাদিক হয়ে গেছেন, আপনার লেখার সুন্দর মান হয়ে গেছে। না, এরকম কিছু না। প্রশিক্ষণ আপনাকে এখানে নিতে হবে। জেলা কমিটি যে কয়জন আছেন বলেছেন 43 জন আছেন, আপনারা বসতে হবে। এই যে আজকে আমরা একটা মিটিং করছি, আজকের মিটিংয়ের একটা নিউজ আপনাকে লিখতে হবে, এর নাম প্রশিক্ষণ। সকলেই লিখতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির আলোচনা সভা অথবা এই মিটিংকে আপনি কোন শিরোনামে লিখছেন, 5 লাইন 10 লাইন লিখলে পরে এখানে যে কয়জন আছেন এক একজনের লেখা এক এক রকম হয়ে যাবে। কারো শিরোনাম ভুল হয়েছে, কারো ভিতরে ভুল হয়েছে, কেউ লিখতে বানান ভুল করেছেন। আপনি যা লিখেছেন এই কাগজগুলো একখানে করেন, সভাপতি সেক্রেটারি সহ 5 জন দেখুক, দেখলে পরে দেখা যাবে যে আমাদের কোথায় কোথায় ভুল হয়েছে। সপ্তাহে যদি একদিন আপনারা বসেন, যদি প্রতি সপ্তাহে একদিন আপনারা বসেন, সভাপতি সেক্রেটারি সহ আপনারা 10 জন 20 জন, যে কোনো একটা বিষয় নিয়ে আমরা লিখব। আমাদের এই লেখার মধ্যে কোথায় কোথায় ভুল ত্রুটি আছে সেটা আমাদের কাছে চলে আসবে। আস্তে আস্তে আমরা সংশোধন হতে পারবো। এটা নিয়মিত প্রসেস, 3 দিনের প্রশিক্ষণ শুধু নয়। আনুষ্ঠানিক কোনো প্রশিক্ষণ করে আপনি সাংবাদিকতা শিখতে পারবেন না। আপনাকে প্রতিদিন প্রশিক্ষিত হতে হবে, আপনাকে প্রতিদিন লিখতে হবে, আর এই লেখার ভুল ত্রুটিগুলো আপনাকে আস্তে আস্তে সংশোধন করতে হবে। যিনি আজকে অনেক ভালো ভালো সাংবাদিক, তিনিও তার প্রথম জীবনে ভালো লিখতে পারতেন না, তার লেখা পত্রিকা ছাপা হয় না, ফেলে দিয়েছে। 1 লাইনে 14টা ভুল ছিল। ওই সাংবাদিকেও তিনি লিখতে লিখতে ভুল সংশোধন করতে করতে আজকে একজন ভালো মানের সাংবাদিক হয়েছেন। সুতরাং সেই সুযোগ আপনার রয়েছে। সভাপতি সেক্রেটারি সহ আগে নিজেরা আভ্যন্তরীণ প্রশিক্ষণ আমরা করার চেষ্টা করব। মানুষ কক্সবাজারে খালি পকেটে আসে আর কিয়া বানিয়ে ফিরে যায়, এই কথাটি আমাদের সমাজে প্রচলিত আছে। এখান থেকে আমাদের সংগঠনকে মুক্ত হতে হবে। অধিভায়ের রাজত্বের হাত থেকে আমাদের বাঁচতে হবে। ইয়াবা বিক্রি বন্ধ করতে হবে। ইয়াবা বিক্রিতাকে সাংবাদিক সংস্থার সদস্য করা যাবে না।
কোনো মাদক কারবারির সাথে জাতীয় সাংবাদিক সংস্থার কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং খুব সচেতন থাকবেন, যেহেতু আপনাদের হচ্ছে স্বর্গরাজ্য ইয়াবার জন্য। এখান থেকে আমাদের দেখতে হবে আমাদের কোনো সদস্য যেন কোনো মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয়। এই অবৈধ অনৈতিক কাজের কাছে যাওয়ার কারণে আমাদের নৈতিক পদস্খলন অনেকের ঘটেছে, সেখান থেকে আমরা বাঁচতে চাই। অপসাংবাদিকতা বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়, অনৈতিকতা। এই যে আমাদের সভাপতি কলেজের টিচার, ওনার হোটেল আছে, আমি ওখানে গিয়েছি, বেশ কথা মিটিং করেছি আমরা। আপনি সাংবাদিকতা করেন, আপনার চাকরি নাই, আপনার ব্যবসা নাই, আপনার সংসার নাই, তাহলে কীভাবে পেট চলে আপনার? আপনার তো আপনার স্ত্রী আছে, আপনার ছেলে মেয়ে আছে, আপনার বাসা ভাড়া আছে, আপনার পিতামাতা আছে, চাল কিনে খেতে হয়, এগুলো কয় থেকে আসে? ব্যবসা নাই, চাকরি নাই, কৃষিকাজ নাই, আপনার সংসার নাই, শুধু আপনি সাংবাদিক। আপনার ইনকাম সোর্স কি? সুতরাং আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। অবশ্যই আমার ব্যক্তি ইনকামের জন্য আমার কোনো পেশা থাকবে, বিজ্ঞাপন দিয়ে অথবা শুধু সাংবাদিকতা করে আপনার সংসার চালানোর মতো মাসে 20,000 টাকা ইনকামের সুযোগ খুব কম রয়েছে। সবাই পারবে না, হয়তো কিছু সাংবাদিক পায়, তারা বিজ্ঞাপন কালেকশন করতে পারে। হাউস থেকে তো কোনো পয়সা দেওয়া হয় না। কার্ড একখান নিয়েছেন 1,000, 2,000, 3,000, বা কক্সবাজারে টাকা বেশি 5,000 টাকা দিয়েছেন, কার্ড একখান নিয়েছেন, কিন্তু বেতন তো আপনাকে কোনো পত্রিকা দেয় না। প্রফেশনাল পর্যায়ে আমরা যেটা জানি, উপজেলা পর্যায়ে ভালো মেনস্ট্রিমের কাগজের কোনো পয়সা নাই। জেলা সম্পাদনাকে 2,000, 5,000, 7,000, 10,000 টাকা দেওয়া হয়, যা দিয়ে বাসা ভাড়া দেওয়া যায় না, হয় না। তাহলে আপনার ইনকাম সোর্স থাকতে হবে। যদি নিজেকে আপনি অপসাংবাদিকতার হাত থেকে বাঁচাতে চান, তাহলে আপনাকে ইনকাম সোর্স থাকতে হবে, আলাদা কিছু ব্যবসা থাকতে হবে, বা আপনার হাল চাষাবাদ থাকতে হবে, আপনার চাকরি থাকতে হবে। কোনো না কিছু করার পাশাপাশি আপনাকে এই পেশার সঙ্গে সম্পৃক্ত থাকলে নিজের নীতি নৈতিকতা রক্ষা করা সহজ হবে, অথবা কঠিন হবে। হয়তো পারবেন, কিন্তু অনেক কঠিন হবে। প্রিয় ভাইরা, আমি কেন কার্ড নেব? যেই পত্রিকা বের হয় না, যেই পত্রিকাই নাই, আমি ওই পত্রিকা থেকে টাকা দিয়ে কেন কার্ড নেব? আমি সাংবাদিকতা করি না, আমি তো জানি যে আমি সাংবাদিকতা করবো কিনা। আমি যে কার্ড নিচ্ছি, কেন নিচ্ছি আমি জানি। আমি আমার ব্যক্তিগত কোনো পারপাস সার্ভ করার জন্য একটা কার্ড চাচ্ছি, আমি কি জানি না? তাহলে আমাদেরকে আগে সচেতন হতে হবে যে না, আমি যেহেতু সাংবাদিকতা করবো না, সুতরাং এর কার্ড আমি নেব না। এই কার্ড বাণিজ্য করার জন্য কিন্তু আপনিও দায়ী, শুধু আমি দায়ী তা নয়, আমি তো পত্রিকা কর্তৃপক্ষ আমি দায়ী তা নয়। আমি তো ঢাকা থেকে দেখি না যে কক্সবাজারের যারা যারা আবেদন পাঠাইছে সেই লোকটা আসলেই সাংবাদিকতা করবে কি করবে না। এটা কি বলতে পারি আমি তো বলতে পারি আপনি আবেদন দিয়েছেন, শিক্ষিত মানুষ, আপনি বলছেন আমি সাংবাদিকতা করবো, আমাকে কার্ড দেন, আমি প্রতিনিধি চাই, কিন্তু আপনার মনের খবরটা আপনি জানেন। সুতরাং আমাদের ভিতরে যারা এরকম থাকতে পারে যে শুধুমাত্র কার্ডধারী সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকের কার্ড নিয়েছে, আমি এই সাংবাদিকের হাত থেকে আমরাও বাঁচতে চাই। এই সাংবাদিক দিয়ে দেশের উপকার হবে না, মানুষের উপকার হবে না, সংগঠনের কোনো উপকার হবে না। আমরা একটা সিস্টেমের মধ্যে চলতে চাই। জাতীয় সাংবাদিক সংস্থা বিরাট, আমাদের 43 বছর ধরে আমরা কাজ করছি। 43 বছরে এই কক্সবাজারে আমাদের অবস্থান আছে। আপনাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সৈকতের সম্পাদক মাহবুব ভাই, তাকে ছিলেন আপনারা, তিনি জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা কমিটির সভাপতি ছিলেন। আপনার কাছে মনে হতে পারে যে আমরা খুব ভুলকর সংগঠন বা সমাজে চলে না, এরকম করে কিছু আপনাদের কাছে নিয়ে আসছি বা ওই সংগঠনে কাজ করছেন না। মাহবুব ভাই কি সাংবাদিক না? উনি কি বয়স্ক মানুষ হন নাই? আজ থেকে 25-30 বছর আগে তাকে গিয়ে জিজ্ঞেস করবেন। আমি গিয়েছিলাম ভাড়া নেওয়ার জন্য, আমি ওনার বিল্ডিংয়ে আমার কোম্পানির একটা অফিস নেব, যেদিন ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আমি কক্সবাজার ব্রাঞ্চ করবো, তো আমাকে লোকজন নিয়ে গেল, ওনার অফিস খালি ফাঁকা আছে। এই বিল্ডিং ভাড়া দিতে গিয়ে ওনার সঙ্গে তখন গল্প হচ্ছে, দেখলাম উনি সম্পাদক, সৈকত পত্রিকা, দৈনিক সৈকত উনি সম্পাদক। তো কথা বলার সময় আমি যখন বলছি আপনি সাংবাদিক সংস্থার সাথে আমি আছি,
তখন আমি যুক্ত মহাসচিব ছিলাম। তখন আমাকে ইতিহাস তুলে দেখাচ্ছেন, ভাই আমাকে আলতাফ ভাই তো সভাপতি করছিল 25 বছর আগে, উনি কক্সবাজার জেলা কমিটির সভাপতি ছিলেন। আপনাদের আলোচিত একজন সাংবাদিক ফরিদুল মোস্তফা, হেদা কিন্তু হেদা ছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য ছিল 30 বছর আগে থেকে। আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আপনাদের কক্সবাজারের প্রবীণ সাংবাদিক যারা, তারা জাতীয় সাংবাদিক সংস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখেন। আমরা আমাদের সক্ষমতার আলোকে চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য, হয়তো অনেক সময় পারি নাই। এই কক্সবাজারে আমি তখন কমিটি করার জন্য 19 এবং 20 সালে আসছিলাম। খুব ভালো মনে আছে যে জিজ্ঞেস করছিল কয়েকজন, আওয়ামী লীগের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন, সরকারের সাথে আমাদের কেমন লেনদেন আছে। তারা বলছিলেন যে না, আমাদের সাথে সরকারের কোনো যোগাযোগ নেই। কোনো পাশে একটা হোটেলে বসছিলাম, তো ওই সময়ে কয়েকজন বেড়ে চলে গেল। ওই আমাদের সেক্রেটারি সাহেব ছিল, ওই ডাকছিল কয়েকজন আওয়ামী লীগের সাংবাদিক আসছিল। তারা শুনল তো এই সংগঠনের সাথে সরকারের কোনো সম্পর্ক নাই। পাক্ষরাত্রি অনেকে বেড়ে চলে গেল যে না, এটা আমাদের কোনো আওয়াজ নেই। আমরাও বলছিলাম যে না, আমরা কোনো দলীয় সাংবাদিকদের কমিটি করবো না। ওসমান ভাই ওই দিন ছিল, আর অনেক কয়েকজন সাংবাদিক ছিল। তো আমরা বললাম যে না, আমরা কোনো দলীয় সাংবাদিক নিয়ে আমরা কমিটিও করবো না, কমিটি আমাদের এখন হবে না, কমিটি পরে করবো আমরা দলীয় লোক বুঝতে এখানে আসি নাই। সেদিনকে তারা বললো যে তারা নিশ্চয়ই এরা বিএনপি দাওয়াত করে, যেহেতু আমাদের সঙ্গে সম্পর্ক নাই, সরকারের সঙ্গে ভালো সম্পর্ক নাই, তারা আমাদের বিএনপি দাওয়াত করে। আমি কিন্তু গত টাইমে বলেছিলাম, এই 5 তারিখের আগেও বলেছি যে ক্ষমতা যদি বিএনপি আসে তাহলে বলবে যে এই সংগঠন হচ্ছে আওয়ামী লীগের সংগঠন। আপনারা দেখে নেবেন, এখন তো বিএনপি ক্ষমতা আসে নাই, দলীয় সরকার আসতে পারে। যদি বিএনপি সরকার আসে, ওরা বলবে যে এই সংগঠন আওয়ামী লীগের সংগঠন। কেন? আমাদের কমিটির মধ্যে 2 একজন আওয়ামী লীগ লোক দেখলে পড়া যে আওয়ামী লীগের সাংবাদিক তো আমাদের কমিটির মধ্যে আছে, তখন বিএনপির লোকেরা বলবে এরা সব বাদ দিয়ে আসে। তোমার ওই কমিটি থেকে রহিম, করিম, সলিম, জসিম, অ্যাডভোকেট জসিম, এত আওয়ামী লীগের লোক, তার দ্বারা কে কে আছে, এরা সব বাদ দিয়ে ছাটি ছুটি খালি বিএনপির জামাতের লোক বুঝে 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 নিয়ে আপনারা কমিটি করেন, তাহলে পরে আমরা এই কমিটিকে আমাদের সঙ্গে কাজ করতে পারবো না। তাহলে বিএনপির লোকেরা বলবে, যখন আমরা করবো না তখন ওই লোকই বলবে নিঃসন্দেহে সংগঠন আওয়ামী লীগের সংগঠন, এই জন্য বাদ দিচ্ছে না। আমরা কাজটি করি নাই। 43 বছর আমরা কোনো দল বা কোনো সরকারকে খুশি করার জন্য আমরা এটা করি নাই, করার সুযোগও নাই। যে বৈষম্য বিরোধী আন্দোলন আজকে হয়েছে, এই বৈষম্য আমরা 43 বছর আগে দূর করেছি। আমাদের সংগঠনের ভিতরে আমরা বৈষম্য রাখি নাই। ন্যায় হিসেবে যারা সাংবাদিক তারা আমাদের সংগঠনে কাজ করবে।